নিঝুম ঝকঝকে বিকেল, অদ্ভুত এক জলের রাজ্য, যে রাজ্যে ঢোকার সাথে সাথে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়। মনে হয় কোনো বিদেশি থ্রিলার বা হরর সিনেমার সেট, কিংবা মনে হবে আপনি পৃথিবীর সবচাইতে বড় সোয়াম্প ফরেস্ট অ্যামাজনে ঢুকে পড়েছেন। কিন্তু না, আপনি বাংলাদেশেই আছেন। আপনি আছেন সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলার গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের অন্যতম সোয়াম্প ফরেস্ট রাতারগুলে। উত্তরে মেঘালয় থেকে নেমে আসা স্রোতস্বিনী গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে এই রাতারগুল। উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যময় এই রাতারগুল সিলেট শহর থেকে ২৬ কিলোমিটারের দূরত্বে অবস্থিত। সড়কপথে এই দূরত্ব অতিক্রম করতে হলে আপনাকে আম্বরখানা হয়ে বিমানবন্দরের রাস্তা দিয়ে রামনগর চৌমোহনী বাজার হয়ে রাতারগুলে পৌঁছাতে হবে। এছাড়া বর্ষাকালে আপনি গোয়াইনঘাট দিয়ে নৌকা বা ট্রলার নিয়ে যেতে পারবেন রাতারগুল। উপভোগ করতে পারবেন অনিন্দ্য সুন্দর রাতারগুলের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ। বৈচিত্র্যময় এই সোয়াম্প ফরেস্টের ইতিবৃত্ত আমাদের জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ নূহ আলম। অ্যাকচুয়ালি সোয়াম্প ফরেস্টের এখানে আমরা যেটাকে মেন করি সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, স্বাদু পানির অঞ্চলে, যেখানে উদ্ভিজ প্রাণীজ যে এবং অন্যান্য অণুজীব যে ইন্টারাকশন গড়ে ওঠে সেটাকে বলে আমরা সোয়াম্প ফরেস্ট। পৃথিবীতে এই পর্যন্ত ২২টা সোয়াম্প ফরেস্ট আছে। এর মধ্যে ব্রাজিল, ভেনেজুয়েলা, পেরু, মেক্সিকো এই অঞ্চলে সোয়াম্প ফরেস্ট প্রচুর। এশিয়াতে আমরা যদি দেখি ট্রপিক্যাল রিজিয়নের পাপুয়া নিউগিনি, আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে কিন্তু সোয়াম্প ফরেস্ট আছে। এছাড়াও টেম্পারেট জোনের দুটো কান্ট্রিতে কিন্তু সোয়াম্প ফরেস্ট আছে, সেটা হচ্ছে নাইজেরিয়া এবং কঙ্গো। শীতলপাটি সিলেটে এটা কিন্তু বিখ্যাত। আঞ্চলিক ভাষায় বলা হয় রাতার। শীতলপাটি এই এলাকায় গড়ে ওঠার কারণে ফরেস্টটার নামকরণ করা হচ্ছে রাতারগুল, যেটা বাংলাদেশের সময় বলা হতো এটা একমাত্র। এটা ছাড়াও ওই অঞ্চলের ১৫ কিলোমিটার কাছাকাছি আরেকটি ফরেস্ট আছে যেটাকে আমরা বলি মায়াবন সোয়াম্প ফরেস্ট। রাতারগুল সিলেট রিজিয়নে এই ফরেস্টটা তৈরি হওয়ার পিছনে মূল কারণটা হলো যে এখানকার যে হাওর অঞ্চল, পৃথিবীর সবচাইতে বৃষ্টি প্রধান এলাকা যেটা হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জি, জাফলংয়ের খুব নিকটবর্তী হওয়ার কারণে প্রচুর বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতা তৈরি হয়। সিড ভেসে এসে যখন উইন্টারে ওই সিডগুলো সেখানে জার্মিনেট করে দ্রুত সেখানে প্লান্ট গ্রোথ করে, এবং এই ৪ মাসের মধ্যে প্লান্ট যখন ডেভেলপমেন্ট হয়ে যায়, আবার যখন পানি চলে আসে ওই রকম পরিবেশে ওই প্লান্টগুলো টিকে থাকতে পারে। এইভাবেই জলজ পরিবেশে একটা বনাঞ্চল সৃষ্টি হয়। বৈশিষ্ট্যমণ্ডিত এই মিঠাপানির জলাবনটিতে এখন পর্যন্ত সর্বমোট ৭৩ প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্যে বৃক্ষ প্রজাতির অন্যতম কদম, হিজল, করজ, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, বট, জারুল এবং শেওড়া। এছাড়া গুল্মজাতীয় উদ্ভিদ শীতলপাটি বা রাতা গাছ, বেত, হাতিলতা ও চিকি, এবং বিরুৎ জাতীয় উদ্ভিদ ঢেঁকি শাক, আসামলতা, তুলসী ও শতমূলী সহ নানান প্রজাতির জলসহিষ্ণু গাছ এই রাতারগুলে দেখা যায়। কয়েক বছর আগে রাতারগুলে এই ওয়াচ টাওয়ার এবং ওয়াচ টাওয়ার সংলগ্ন আরও কিছু স্থাপনা নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু জীববৈচিত্র্য রক্ষার্থে সেই পরিকল্পনা রুখে দেয় রাতারগুলের নির্ভীক গ্রামবাসী ও পরিবেশবাদীরা। সেই গল্প শুনি স্থানীয় এক রাতারগুল প্রেমীর কাছে। জঙ্গলটা অনেক পুরানা জঙ্গল, ভালো লাগে। আমাদের বাচ্চারাও বলছে ভালো লাগে, আমরাও বলি ভালো লাগে। এখানেও আমার বাবাও চাকরি করে গেছে বা আমরা ছিলাম। ওই অফিসটা একসময় ছিল না। এরপরে আপনার অফিস হয়েছে এখানে থাকলে বনিবাগ আইসে আইয়া আপনার
থাকছে আমরাও আসি। এরপরে আপনার এই জায়গাটা, ওই যে জায়গা দাঁড়াইছি, ওই জায়গা নিয়ে আপনার ফরেস্টে অনেক কাজ করছিল, আপনার ওই বন কাটিয়া জঙ্গল সাইল কাটতো, ওইটা আমরা করতে না, এটা আমরা অনেক আন্দোলন করছি, পরিবেশবাদীরাও আমরা সাথে আইসি, অনেক সাংবাদিক বাইরেও আইসে, আইয়া আপনার এটা রক্ষা করছে। রাতারগুল ফরেস্টকে বলা হয় চিরসবুজ অরণ্য, এবং এদের যে ক্যানোপিগুলো এত চমৎকার একটা পরিবেশে, সেখানে একটা আলো আধার ছায়ার একটা পরিবেশ সৃষ্টি হয়। অন্যান্য ফরেস্টে কিন্তু আমরা এই ধরনের পরিবেশগুলো আমরা দেখতে পাই না। রাতারগুল সোয়ার্ম ফরেস্টের 20 ধরনের সরীসৃপ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে হচ্ছে গুইসাপটাই সেখানে প্রধান, আর বিভিন্ন প্রজাতির সাপ সেখানে তারা চিহ্নিত করেছেন। এখানে 9 ধরনের উভচর, যেরকম সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ, এই ধরনের ব্যাঙ, 26 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সেখানে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। 175 প্রজাতির বার্ডস, আমাদের দেশে উইন্টারে মাইগ্রেটরি বার্ডস সেখানে আসে। এবং যদি আমরা প্রধান যে বার্ডসগুলোর কথা বলি, এর মধ্যে কিংফিশার, প্যারট, বুলবুল, সোয়াম, ডোভ, ওয়াটারওল, ঈগল, কাইট বার্ডস ইত্যাদি সবচেয়ে বেশি এখানে লক্ষ্য করা যায়। মাছের যদি কথা বলি, সেখানে 63 প্রজাতির মাছ আইডেন্টিফাই করা হয়েছে। এবং আমাদের দেশের যে ইন্ডিজেনাস যে ফিশগুলো এই রাতারগুল সোয়ার্ম ফরেস্টে পাওয়া যায়, এর মধ্যে ঘনিয়া, কালীবাউস, বাটা, মহাশোল, লিটা, গড়ুয়া, বাচা, পাবদা, মাগুর ইত্যাদি। রাতারগুলের স্বচ্ছ পানির নিচে বনগুলো দৃশ্যমান থাকায় বর্ষাকালে অনেক পর্যটকের সমাগম ঘটে এখানে। আবার শীত মৌসুমে ভিন্ন রূপ ধারণ করে এ বন। তখন বনের ভেতরের ছোট নালাগুলো পরিণত হয় পায়ে চলা পথে। সে পথ দিয়ে হেঁটে অনায়াসে ঘুরে বেড়ানো যায়। আর সব মৌসুমে নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর জন্য আপনাকে সব ধরনের সহযোগিতা করতে সদা সচেষ্ট এখানকার গ্রামবাসী ও স্থানীয় প্রশাসন। টুরিস্ট আমরা এখানে নৌকায় ছাড়ি বা নৌকায় আসে, আমাদের সিকিউরিটি আসে বা আমরা ওরা দেখিয়ে রাখি। উপজেলা চেয়ারম্যান আমাদের এই ওয়াশরুম করে দিয়েছে না, বাথরুমেরা করছে, ওই টুরিস্টের জন্য করছে। বেশি লোকের চাপ হয় তখন আমাদের গোয়েন্দার থানারে বললে ওরা আমাদের পুলিশ দেয়। বা 5-7 বছর হয়েছে আসতেছে টুরিস্ট, আমরা আল্লাহর হুকুম হইলে কোনো ক্ষয়ক্ষতি হয় না। রাতারগুল এবং মায়াবন সোয়ার্ম ফরেস্ট এটা আমাদের গর্ব। কোনোভাবেই পর্যটন শিল্পের নামে আমাদের এই সম্পদ ধ্বংস না হয়ে যায়। যদি আমরা সুষ্ঠু একটা নীতিমালা তৈরি করতে পারি যে সোয়ার্ম ফরেস্টের যেন আমরা সংরক্ষণ করতে পারি। প্রকৃতি রাতারগুলকে নিজে সাজিয়েছে নিজস্ব ইকোসিস্টেমে, সে টিকে থাকবে আমরা শুধু নষ্ট না করলেই হয়। সেই সাথে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কার্যকরী বাস্তবায়ন, যেন অদ্ভুত শিহরণ জাগানো এই সোয়ার্ম ফরেস্টের রাতারগুল তার ব্যাপ্তি ও বৈচিত্র্যে বৃদ্ধি পেয়ে দেশ ছাড়িয়ে বিদেশে পরিচিতি লাভ করবে। রাতারগুলে সেই সম্ভাবনা পুরোপুরি আছে। টেরাকোটা একটি লাতিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত।
রায়ের কাছে। নমস্কার। তৎকালীন জমিদার ফকিরচাঁদ ঘোষ 1220 সালে পয়লা বৈশাখ প্রজাদের পূজা অর্চনার জন্য এই দুটি মন্দির তৈরি করেন। তার বংশধররা একে একে প্রায় 6 পুরুষ কেটে গেছে। সেই 1947 সালে প্রাণের ভয়তে ওনারা চলে যায় ভারতে। শোনা গল্প 1450 বিঘা জমিদারি এরিয়া ছিল ওনাদের। ভিটেবাড়ি এরিয়া পিছনে আছে, এখনও সেটা বিলুপ্ত হয়ে গেছে। আর সামনে দিক আছে 1 একর 31 শতক। টেরাকোটা আমি মোটামুটি আমি সরকারের কাছে আবেদন রাখবো যে, এবং প্রত্যন্ত বিভাগের কাছে আমি আবেদন রাখবো যে আপনারা যখন এসেছেন, আমরা তো আর হাত দিচ্ছি না, আপনারা অতি দ্রুত আপনারা সংস্কারটা করেন। আমাদের দেশে পুরাকীর্তি
হচ্ছে এখানে 4-5টা বিগ্রহ নিয়ে একটা মহাতীর্থস্থান আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের। এটা হচ্ছে আদিনাথ, এই হচ্ছে সামনে অষ্টভুজা দুর্গা, তারও সামনে আছে ভৈরব, মহাকাল ভৈরব, তারপর হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, তারপর হচ্ছে শনি মন্দির। এই 5টা বিগ্রহ নিয়ে আমাদের এই সনাতন ধর্ম অবলম্বীদের এই মহাতীর্থস্থান। এখানে এসে আমাদের সনাতন ধর্ম অবলম্বীরা শ্রী দেবাদিদেব মহাদেবকে দুধ, লাভ, ঘি, মধু, দুধ, দই এগুলো দিয়ে স্নান করে তারা পুণ্য সঞ্চয় করে। শ্রী শ্রী আদিনাথ এর আবিষ্কার সম্পর্কে স্থানীয়ভাবে একটি জনশ্রুতি রয়েছে। এলাকাবাসীর মতানুসারে এই তীর্থ আবিষ্কৃত এবং মর্যাদা পায় নূর মোহাম্মদ শিকদার নামক একজন সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর মাধ্যমে। লোককাহিনী অনুসারে শিবের সাথে স্থানীয় জমিদার হাজী নূর মোহাম্মদ শিকদারের সম্পর্ক গড়ে ওঠে একটি গাভীর মাধ্যমে। শিকদার সাহেবের একটি দুগ্ধবতী গাভী ছিল। গাভীটি কিছুতেই বাড়িতে দুধ দিত না এবং দুধ না দেওয়ার কারণ অনুসন্ধান করে তিনি জানতে পারেন যে গাভীটি প্রতিদিন পাহাড়ের গভীর জঙ্গলের অভ্যন্তরে একটি পাথরের উপর দাঁড়ালে স্বতঃস্ফূর্তভাবে দুধের পাথরটি স্নাত হয়। এ কাজ থেকে গাভীকে বিরত রাখতে শিকদার সাহেব রশি দিয়ে দুধের জন্য গাভীকে বেঁধে রাখেন, কিন্তু শিকদার সাহেবকে ব্যর্থ করে দিয়ে রশি ছিঁড়ে গাভীটি নির্দিষ্ট স্থানে গিয়ে পাথরটিকে দুধে স্নাত করতে থাকে। তিনি গাভীকে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হন এবং স্বপ্নে মন্দির প্রতিষ্ঠার জন্য আদিষ্ট হন। স্বপ্নাদেশ পেয়ে শিকদার সাহেব 100 একর জমি দান করেন এবং একজন সৎ ব্রাহ্মণ দ্বারা কাঁচা ঘরের মন্দির প্রতিষ্ঠা করেন। সে মন্দিরটি এখন আর নেই। এর পাশেই বর্তমান মন্দিরটি নির্মিত হয়। এর কিছুদিন পর শিকদার সাহেব পুনরায় স্বপ্নে আদিনাথের পাশে অষ্টভুজা মন্দির প্রতিষ্ঠা করার জন্য আদিষ্ট হন। শিবের শক্তি অষ্টভুজা মূর্তিটি নেপাল থেকে আনতে হবে। এক নাগা সন্ন্যাসীর সহায়তায় নেপাল থেকে পাথরের অষ্টভুজা দুর্গা মূর্তি আনয়ন করে আদিনাথ মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে মহেশখালীর জমিদার হাজী নূর মোহাম্মদ শিকদার, তিনি রামুর জমিদার প্রভাবতী দেবী এবং নেপালের রাজার পৃষ্ঠপোষকতায় ও আর্থিক সহায়তায় মন্দিরটি নির্মাণ করেন। কক্সবাজার শহরের নৌঘাট থেকে স্পিডবোট করে আপনি মাত্র 20 থেকে 30 মিনিটে সমুদ্র